ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক কেন এটা দিয়ে শুরু করলাম, তার কারণ বিগত কয়েকদিন ধরে চাকরিহারারা দিনের পর দিন তারা রাস্তায় বসে রয়েছেন, রাজপথে বসে রয়েছেন। তাদের হকের কথা বলতে গিয়ে, অধিকারের কথা বলতে গিয়ে দিনের পর দিন তারা রাস্তায় বসে থেকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার জন্য কিছু করবে, রাজ্য সরকার নিশ্চয়ই কিছু ইতিবাচক পদক্ষেপ আনবে সামনে, অন্তত সেই আশা রেখেই চাকরিহারারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন। তাদের বাড়িতে পরিবার রয়েছে, তাদের বাড়িতে ছোট ছোট ক্ষুদে ছেলেমেয়ে রয়েছে, কারো বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে, অসুস্থ বাবা রয়েছে, ক্যান্সার আক্রান্ত বাবা রয়েছে, 9 মাসের শিশু রয়েছে তাদের কাছে। সবাইকে এক প্লাহমায় একটু ফেলে রেখে কার্যত রাজপথই এখন তাদের মূল বাড়ি। তারা রাস্তায় বসে রয়েছে, ধর্ণা প্রদর্শন করছে, অবসর সব কিছু এখন চলছে এক ধাপে 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 ধাপে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই চাকরিহারারা যাদের মূল জায়গা থাকার কথা বিদ্যালয়, তারা রাজপথে কেন বসে রয়েছে? প্রশ্ন অনেক রকম। যা দিয়ে শুরু করেছিলাম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথের মঞ্চ থেকে আশ্বাস দিয়েছিলেন সেই সব চাকরিহারাদের, কিন্তু চাকরিহারারা সেই মৌখিক বার্তায় এখনও ভরসা পাচ্ছেন না। কেন জানেন? আপনারা দেখেছেন গতকাল কার্যত বুধবার ডিআই অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কারণটা ঠিক কি? তার কারণ তারা ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মোতাবেক তারা স্কুলে যাচ্ছেন, কিন্তু রেজিস্টারে সাইন করতে পারছেন না। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বলছেন, নাকি ডিআই অফিস কার্যত সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মেনে সেই সব চাকরিহারাদের বঞ্চিত করছেন? প্রশ্ন অনেক রকম থাকতে পারে, কিন্তু তারা এত প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না। তাদের মূল দাবি একটি জায়গাতেই, তা হলো ওএমআর শিটের মিরর কপি এসএসসির ওয়েবসাইটে দেওয়া হোক এবং তার সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশন জমা দেওয়া হোক সুপ্রিম কোর্টে। এখনও পর্যন্ত সরকার সেই বিষয়ে ইতিবাচক কোনো ভূমিকা নিলেন কি? নাকি এখনও সেই দ্বন্দ্বেই রয়েছে রাজ্য সরকার এবং সেই ট্রমা থেকে বেরোতে পারছেন না? জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। আজ কথা বলবো চাকরিহারার সঙ্গেও, জানার চেষ্টা করব তাদের মধ্যে ঠিক এই মুহূর্তে আর কি দাবি রয়েছে, আর কোন কোন আশা রাখছেন তারা। সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা বা আস্থা তারা রাখতে পারছেন কিনা, জানার চেষ্টা করব। নমস্কার, আমি অঞ্চল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা 6:57। আর আজ আমাদের মূল আলোচনার বিষয় চাকরিহারা শিক্ষকরা যাদের সত্যি আজ থাকার কথা বিদ্যালয়ে, তারা রয়েছে রাজপথ। আমার প্রথম প্রতিবেদন এখানেই, তারপর আসছি বিস্তারিত আলোচনা। দেখুন, চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জ। চাকরিহারা বিক্ষোভকারীদের লাথি মারার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। তার প্রতিবাদে এবার পথে নামলেন চাকরিহারারা। বৃহস্পতিবার দুপুরের শিক্ষকদের মিছিলে কার্যত স্তব্ধ হয়ে যায় মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ। মিছিল শুরু হয় শিয়ালদহ থেকে। কালো ব্যাচ ও ব্যান্ড পরে মিছিলে সামিল হন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মিছিল থেকে কসবার ঘটনায় যুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিও তারা তোলেন। আমাদের এই মুহূর্তে দাবি একটাই, মিরর ইমেজ প্রকাশ করে ওয়েবসাইটে দিক, এসএসসি তার ওয়েবসাইটে দিক এবং সমস্ত দৈনিক সংবাদপত্রে আমাদের নাম দিয়ে প্রকাশ করুক আমরা কারা যোগ্য। এভাবে যোগ্য অযোগ্য মিশিয়ে দিলে হবে না এবং আমরা এই যোগ্যতার দাবি নিয়েই কালকে ডিআই অফিসগুলোতে আন্দোলনে গিয়েছিলাম। সেখানে আমাদের উপর মারধর চলেছে, এর প্রতিও আমরা তীব্র ধিক্কার জানিয়ে আজকে আমাদের মিছিল করছি। শিক্ষকদের পাশে এবার ডাক্তারেরাও। মিছিলে পা মেলালেন আর্চিকর আন্দোলনের সামনের সারিতে থাকা চিকিৎসকেরাও। সামিল হন অভিনেতা বাদশা মৈত্র। কালকে তাদের উপর যে পুলিশি অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, বর্বরতা হয়েছে, তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকে আমরা সলিডারিটিতে কিন্তু আজকে মিছিলে পা দিয়েছি। দেখুন, সরকারের যদি সদিচ্ছা থাকে একটাই কথা বলবো, যোগ্য প্রার্থীদের লিস্ট সরকার প্রকাশ করলে এত পাশে থাকার গল্প দিতে হবে না। যারা যোগ্য শিক্ষক তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, তারা কাউকে পাশে থাকতে বলেনি। তারা বলেছে যোগ্যদের লিস্টটা প্রকাশ করুন, তারা সসম্মানে চাকরিতে ফিরে যাবে। এসে মিরর ইমেজ প্রকাশ করুন, তারা সসম্মানে চাকরিতে ফিরে যাবে। তারা কোনো মন্ত্রীর, কোনো নেতার দয়া দাক্ষিণ্য চান না। আমাকে জায়গা দিন আপনাদের সাথে থাকার জন্য, আর কিছু না। ক্যামেরা সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা। একেবারেই যেখানে কার্যত থমথমে হয়ে পড়ল টোটাল কলকাতা, সম্পূর্ণ কলকাতা এক কথায় থমকে গেল। আজও থমকে গিয়েছে, গতকালও থমকেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কলকাতা, যে তিলোত্তমা কার্যত
একসময় নানান স্মৃতির ধারক এবং বাহক, কার্যত সব ইতিবাচক স্মৃতিরও হয়তো ধারক বাহক ছিল কলকাতা, যার জেরে সমস্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে বুদ্ধিজীবীরা সম্মানের সঙ্গে বলতে পারতেন যে আমরা কলকাতায় থাকি, আমরা বলতে পারতাম যে আমরা পশ্চিমবঙ্গে থাকি, বারংবার আমরা বলতে পারতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। কিন্তু আজ যে ছবি বারংবার ধরা পড়ছে, তারপরে কি আর এই শব্দবন্ধ আমরা ব্যবহার করতে পারবো? জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়, কিন্তু তার আগে পরিচয় পর্ব সারবো যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 6:57 এই শোতে। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে চাকরিহারাও জুড়বেন, কিন্তু তার আগে আমি একটু অনাবিল বাবুর কাছে যাবই। অনাবিল বাবু, আপনাকে কার্যত প্যানেল ডিসকাশনে অনেকবার প্রশ্ন করেছে এবং আপনি যতটা সম্ভব আপনি উত্তর দিয়েওছেন। তৃণমূলের হয়ে ডিফেন্ড করতে ক্লান্ত লাগছে? শুভ সন্ধ্যা অঞ্জন বাবু শুভ সন্ধ্যা। এবং কো প্যানেলিস্ট আমার সঙ্গে যারা আছেন প্রত্যেকে শুভ সন্ধ্যা। এবং ট্রাইব টিভির পর্দায় যারা চোখ রেখেছেন আমাদের দর্শকরা, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখুন, ক্লান্ত লাগার বিষয়টা নয়, আমাকে তো এখানে কেউ জোর করে বসায়নি, আমি নিজের ইচ্ছায় আমি এখানে এসে বসছি এবং আমি এটাকে নিশ্চয়ই মন থেকে আমি এটা চাই বলেই আমি এখানে আসছি। আমি এখানে নাই আসতে পারি, সুতরাং ক্লান্তির কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে মিথ্যাচার, অপপ্রচার এবং সেই সঙ্গে যেটা হচ্ছে তিলকে তাল করার যে একটা মানে প্রচেষ্টা এবং প্রতিক্রিয়াশীল শক্তি, যারা কোনো কিছু ঘটলেই সেটাকে গেল রব তুলে বাজার গরম করার জন্য যারা মানে বসে আছেন বা বলেন, আমাকেও তাদের বিরুদ্ধে বা কিছু যুক্তি খাড়া করার জন্য আমি কিন্তু এখানে বসি। এটা হচ্ছে বিষয়। আর যে কলকাতার কথা বলছেন, সেই কলকাতার আগের ইতিহাস, আপনি বলছেন আগের ইতিহাস, আমি যদি আবার আগের ইতিহাস বলি, এই তৃণমূল কংগ্রেসের 12 বছর বা 14 বছর, এই 14 বছরের আগের ইতিহাস যদি একটু ঘাটা যায়, তাহলে সেই দগদগে ঘাগুলো কিন্তু আমরা কেউ দেখতে চাই না বা দেখতে পারবো না বা সে নিয়ে আলোচনা করতেও চাই না। বেশ, আপনি তো একজন শিক্ষকও, আমি যতদূর জানতে পেরেছি বা আমি যতদূর শুনেছি আপনার থেকে, আপনি যেদিকে নিশানা করবার চেষ্টা করছেন, আপনি নিজেও তো নিশ্চয়ই বাম আমলেই চাকরিটা পেয়েছেন। তখন আপনার মনে হতো যে এই রকমের কোনো সমস্যা হয়েছিল এবং 26,000 এভাবে কখনো চাকরি বাতিল হয়েছে বাংলায়? আপনি ইতিহাস টানতে চাইছেন, আমরা জানতে চাই, তার কারণ সাধারণ দর্শকদের জন্য সেই ইতিহাস টেনে আনা দরকার। যদি সত্যি সেরকম কোনো ইতিহাস থেকে থাকে, দর্শকদের জানা দরকার। এবং তার সঙ্গে সঙ্গে এটাও খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এত সব ইতিহাস যা আপনারা জানেন, তার এগেনস্টে এখনো পর্যন্ত কোনো স্টেপ কেন নিতে পারেনি? বারংবার বিরোধীরা এই কথাটা বলে, আপনারা চিরকুটে চাকরির কথা বলেন, কিন্তু কি হয়, কেন এখনো পর্যন্ত গ্রেফতার হতে পারলো না কোনো সিপিআইএম নেতা? হয়েছে অঞ্জন বাবু, হ্যাঁ, যে স্টেপ নেওয়া হয়নি এমনটা নয়। আপনি চ্যানেলে আছেন বা আপনাদের কাছে অনেক তথ্য আছে, আপনি প্রয়োজনে জোগাড় করতে পারবেন। খাদ্য দপ্তরের যে অনিয়ম হয়েছিল আপনার খাদ্য দপ্তরের চাকরিতে, সেখানে যে নিয়োগ করা হয়েছিল, সেখান থেকে 614 জনকে কিন্তু টার্মিনেট করা হয়েছে। এটা আপনার জানা আছে কিনা জানি না, আমি জানি না। এবং 93-94 সালে শুধুমাত্র অবিভক্ত পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরে প্রায় 2200 জন প্রাইমারি টিচারকে আপনার বরখাস্ত করা হয়েছিল শুধুমাত্র অনিয়মের কারণে। এগুলো আপনার জানা দরকার। এবং যে কথা বলছেন, আমি নিজে একজন ভুক্তভোগী, আমি একজন সাফারার। তার কারণ হচ্ছে যে সময়কালে আমরা চাকরি পেয়েছি, সেই সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কল থেকে চাকরি দেওয়া হতো এবং সেখানে স্কুলগুলোতে ম্যানেজিং কমিটি, অ্যাপয়েন্টিং অথরিটি ছিলেন তারা। সেই ম্যানেজিং কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা থাকতেন, তারা হচ্ছেন যে ওই পাড়ার কোনো কমরেডের মামা, কাকা, জ্যাঠা, তারা থাকতেন ওই ম্যানেজিং কমিটিতে। এবং সেই সময়কার বহু মেরিটোরিয়াস ছেলে তারা শেষ হয়ে গেছে শুধুমাত্র এদের শিকারের জন্য। এবং তুলনামূলক কম্পারেটিভলি অনেক লো মেরিটের টিচার, তাদেরকে নিয়োগ করা হতো তাদের মানে পরিবারের বলে, এবং তারা টাকা দিয়ে সেই সময়
ভুড়ি ভুড়ি টাকা দিয়ে, এবং প্রচুর তার উদাহরণ আছে। আপনি যদি চান আমি সেই রকম ব্যক্তিদেরকে এই চ্যানেলে হাজির করতে পারি। আমি আপনার কাছে দাবি রাখলাম, তারা অনেক টাকা দিয়ে সেই সময় চাকরি করতেন। এবং আমি আপনাকে বলি, আমি নিজে একজন মাস্টার ডিগ্রি হোল্ডার। আমি আমার সময়কাল থেকে মানে নট এ সিঙ্গেল কল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে আমি পাইনি, যেটা ছিল আমার রাইট। আমরা ব্ল্যাক লিস্টেড ছিলাম, এবং আমি ইস্টার্ন রিজিয়নে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করার পরেও আমাকে ভাইভাতে 3 বার আমি ভাইভা থেকে আমি সেখান থেকে মানে আমি ব্যর্থ হয়ে ফিরে আসি। জানি না সেটা আমার ব্যর্থতা নাকি সেটা আমাকে কোনোরকম ভাবে সেখান থেকে করা হতো ব্ল্যাক লিস্টেড বলে, বা আমাদের গায়ে তকমা আছে বলে। এরকম ঠিক বুড়ি বলেছেন। আমি সব উদাহরণ মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এত সব উদাহরণ যা আপনি বলছেন, কিছু কোনো জন্য যদি তর্কের খাতিরে আমি সবটা মেনে নিই এবং আপনি তথ্যভিত্তিক কথা বলছেন সেটাও মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব সরকারকে তো সরিয়ে দেওয়া হয়েছে। 2011 সালের পর থেকে এই সব ব্যক্তিদেরকে সরিয়ে দিয়ে একটি স্বচ্ছ বাংলা চেয়েছিল তো সাধারণ মানুষ, এবং বারংবার হেডলাইন হয়েছিল যে বাম বিদায় হয়েছে। কিন্তু সেই বাম বিদায় হয়ে গেল, এখন সেই জায়গাতে হেডলাইন বসছে বারংবার করে দুর্নীতিবাজ সরকার। এটা বলতে হচ্ছে 2011 সালের পর থেকে এমন সিচুয়েশন চলে এলো যেখানে এখন আপনাদেরকে দুর্নীতিবাজ তকমাটাও নিতে হচ্ছে। তাহলে আপনারা বামেদের থেকে আলাদারা কোথায় হলেন? তাহলে সরকারের ভুল ছিল নাকি সাধারণ মানুষের ভুল বলবেন যারা আপনাদের বিশ্বাস করেছিল, কোনটা? দেখুন, সাধারণ মানুষের ভুল না, সাধারণ মানুষ ভুল করেছে এটা আমি মানি না, যেটা আমি বিশ্বাসও করি না, এবং সাধারণ মানুষও সেটা মানে না। কারণ সাধারণ মানুষ আপনি যাদেরকে বলছেন তাদের যে পার্সেন্টেজটা, আর আজকে যাদেরকে নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেই পার্সেন্টেজটা কিন্তু খুব সামান্য একটা পার্সেন্টেজ। সাধারণ মানুষের কি উপকার হয়েছে এবং সাধারণ মানুষ এই গভর্নমেন্ট আসার পরে কতটা উপকৃত হয়েছে এটা সাধারণ মানুষ খুব ভালো করে বলতে পারবেন। এবং তাদের আস্থা যদি না থাকে তাহলে বারবার সেই 2011 সাল থেকে আজও পর্যন্ত শুধু ভোটের আগে গেল রথ তোলা হয়, এবং এটাও 26-এ ভোটের আগে গেল রথ তুলে একটা বাজার গরম করার জন্য মানে প্রতিক্রিয়াশীল শক্তিরা তারা বাজারে কোমর বেঁধে নেমে পড়েন, এবং মমতা ব্যানার্জি এবারে আর ক্ষমতায় কোনো মতে ফিরতে পারবেন না। সেটা আমরা 2011 পরে 2016 সালেও দেখেছি, 2021 সালেও দেখেছি, 24 সালের লোকসভা ভোটে দেখেছি, আমরা বারবার দেখেছি। কিন্তু সাধারণ মানুষের আস্থা মমতা ব্যানার্জির উপরে আছে, এটা আমি খুব তর্কহীন ভাষায় আপনাদের চ্যানেলে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখবে বলে আমি বিশ্বাস করি। বেশ বেশ আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক। রতনবাবু, আপনাকেও স্বাগত সন্ধ্যে 6:57 এই শোতে। আমি এখানে সরাসরি রুবিদির কাছে যাব। রুবিদি, দেখুন, আমরা জানি না অনামিল বাবুরা হয়তো ডিফেন্ড করতে গিয়ে ক্লান্ত হচ্ছেন না, কিন্তু বিশ্বাস করুন এই ছবিগুলো, এই দগ্ধ ছবিগুলো বারংবার দেখতে আমরা অন্তত ক্লান্ত। আপনারা বলছেন ঠিকই যে বিজেপি তাদের পাশে রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানান রকম কথা বলছেন আপনারা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব ছেলেমেয়েদেরকে লাঠি পেটা খেতে হচ্ছে যারা একজন শিক্ষক। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। রুবিদি, সত্যি দুর্ভাগ্যের বিষয়। এবং তৃণমূলের মুখপাত্র একটু আগে যেরকম বললো যে বাম আমলে বিভৎস দুর্নীতি হয়েছে, বাম আমলে হয়েছে বলে তৃণমূল কেন করছে? আর আজকে বর্তমানে তৃণমূলকে কেন এনেছিল? বর্তমানে আপনারা যাতে দুর্নীতি না করেন, সরকার পাল্টাক এবং একটা স্বচ্ছ সরকার আসুক, তাই সাধারণ মানুষ চেয়েছে। এবং আনার পর কি দেখলো? আজকে দুর্নীতি কে করেছে? তৃণমূল সরকার। আজকে এর সাথে জড়িত কারা? তৃণমূলের মন্ত্রী নেতারা সবাই জড়িত। এবং মার খাচ্ছে কারা? যারা যোগ্য চাকরি প্রার্থীরা, যারা আন্দোলন করছে তারা। খুব অবাক লাগছে না বিষয়টা? এই তৃণমূল সরকার এমন একটা সরকার হয়ে গেছে, এটা চৌর্যবৃত্তি ছাড়া এদের আর কোনো কাজ নেই, একদম কোনো কাজ নেই। এবং আপনি যদি দেখেন, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে একটা সুন্দর করে নাটক করলেন। কি নাটক করলেন? সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে এখানে যারা যোগ্য অযোগ্য উনি আইডেন্টিফাইও করে দিলেন। মানে যারা যোগ্য তাদেরকে একটা 500 টাকা দামের একটা ভাউচারের একটা কার্ড দিলেন, আর যারা অযোগ্য তারা নাকি পায়নি। উনি নাকি একবারে ওখানে নাকি একদম সমাধানই করে দিলেন। এবং তারপরে উনি বললেন যে সুপ্রিম কোর্ট যে কিভাবে ডিসিশন নিয়েছে সেটা উনি যাচাই করে দেখবেন। মানে যেই সুপ্রিম কোর্টকে ওনার সমস্ত কিছু এভিডেন্স দেওয়ার কথা, এসএসসি ডিপার্টমেন্ট থেকে জমা দেওয়ার কথা, প্রায় 16 বার হিয়ারিং এ একবারও উনি কোনো তথ্য প্রকাশ করেনি বলে আজকে ছেলেমেয়েগুলোর এই অবস্থা। এবং এই যারা অযোগ্য ছেলেমেয়েরা রয়েছে, যারা যোগ্য ছেলেমেয়ে আছে, আমরা তো জানি না এখনো অব্দি কারা যোগ্য কারা অযোগ্য। এবং সেই সময়ে যারা অ্যাকচুয়ালি যারা পাশ করে, যারা পরীক্ষা দিয়ে যারা পাশ করেছিল, সেই সব চাকরি প্রার্থীরা কিন্তু সেই গাছতলায় কিন্তু ধর্ণা দিয়েছিল। সেটা কিন্তু আজও কিন্তু আমাদের ভুললে হবে না।
তারাও কিন্তু ধর্ণা দিয়ে আছে যে তারা পাশ করে বসে আছে, তারা তাদের চাকরিটা ফেরত পাবে। মানে এখন বর্তমানে যে সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যারা 10 বছর ধরে চাকরি পায়নি তারাও রাস্তায়, আর যারা 10 বছর ধরে চাকরি করছে তারাও আজকে রাস্তায়। এবং এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের চেয়ার বাঁচানোর জন্য, এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্ত্রীদের বাঁচানোর জন্য উনি একের পর এক এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে গেছে। আচ্ছা রুবিদি, সত্যি করে কথা বলবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়েছে মানছি, বিজেপি বা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে প্রশ্রয় দিচ্ছে না? না, কি বলছেন? সত্যি কি তাই? হেমন্ত সোরেন যিনি দুর্নীতি করলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে আবগারি দুর্নীতি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। এত এত ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ঠিক কি কি স্টেপ নিয়েছেন আপনারা? দেখুন, একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে সবকিছুই কোর্টে না এভিডেন্সের উপর ডিপেন্ড করে। মানে আপনি যদি প্রপার এভিডেন্স যদি না দিতে পারেন না, এই সরকারি দুর্নীতি হচ্ছে, সুপ্রিম কোর্ট স্বয়ং বলছে এত দুর্নীতি হয়েছে, আমি জাস্ট আপনাকে একটা দুর্নীতি হয়েছে। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেবো। আপনার সামনে যদি একটা খুন হয়ে যায়, আপনি দেখেছেন খুন হয়ে গেছে, কিন্তু আপনি প্রমাণ যদি না করতে পারেন না, কোর্ট থেকে সেই লোকটা হয়তো বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন তো? এখন বর্তমানে এই সিচুয়েশনটা হয়ে আছে কারণ সরকারে রয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, এবং যার সরকারে রয়েছে সরকারের নীতি হচ্ছে চৌর্যবৃত্তি, নীতি হচ্ছে দুর্নীতি করা। তো আপনাকে বুঝতে হবে এই সরকারের নীতি হচ্ছে তাহলে তো সেই অভিযোগের ভিত্তিতে যদি সত্যি সত্যি তাদের এগেইনস্টে কোনো স্টেপ কিছু না নিতে পারছেন, আপনারা বলছেন যে তাদের এগেইনস্টে কোনো এভিডেন্স নেই, তাহলে তো তাদেরকে চোর বলছেন, এটাও তো আপনি বলতে পারেন না। এভিডেন্স রয়েছে, সব বলছে, এইটুকুনি এভিডেন্স যে যতটুকু পারছে ততটুকু নিয়ে লড়াই চলছে। এবং আজকেও যদি দেখুন আমাদের যুব মোর্চার ছেলেমেয়েরা এখনো রাস্তায় রয়েছে, এই সব ছেলেমেয়েদের পাশে রয়েছে। আপনি যদি ভালো করে দেখেন প্রথম ডে 1 থেকে রয়েছে। এবং এই পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে আমরা খুব অবাক হয়ে যাচ্ছি যে শিক্ষকদের কিভাবে পেটে লাথি মারছে। পেটে তো লাথি আগেই মেরেছে। আমি যে বললাম 10 বছর আগে থেকে যারা যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে তাদের পেটেও লাথি মেরেছে, আজকে যাদের অরিজিনালি পেটে একদম গায়ে হাত দিয়ে লাথি মারছে ফিজিক্যালি, তাদের পেটেও লাথি মারছে। এটা হচ্ছে এই রাজ্য সরকারের ভূমিকা। এই রাজ্য সরকারের ভূমিকা আমি আরেকটু না বললে হবে না। এই রাজ্য সরকারের ভূমিকা আপনি দেখুন, এই জঙ্গিপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় কিভাবে তাণ্ডব করে যাচ্ছে কিছু মৌলবাদী লোকেরা। এই সময় সরকারের পুলিশ হচ্ছে পালাচ্ছে, তারা ভীত, তারা ভয় পাচ্ছে তাদের এগেইনস্টে কিছু বলবে, তারা সরকারি সম্পত্তি জ্বালাচ্ছে। আজকেও দেখা গেছে একজন প্রাইভেট গাড়ি নিয়ে একটি মানুষ যাচ্ছে, তার গাড়ি ভাঙচুর করছে, এবং শুধুমাত্র সনাতনী একটি ঝান্ডা একটা বাসের মধ্যে রয়েছে বলে তার বাস ভাঙচুর করবে বলে তাকে ঝান্ডাটা অব্দি নামাতে হচ্ছে। পুলিশ প্রশাসন সেই সময় অক্ষম অবস্থায় বসে আছে। আর এখানে সক্রিয়তা দেখাচ্ছে যখন এসএসসি 26,000 শুধু শিক্ষকরা নয়, চাকরিহারা শিক্ষকরা নয়, তাদের পরিবার, তাদের সমস্ত কিছু, তাদের আবেগ, তাদের স্বপ্ন সবকিছু চুরমার করে দিচ্ছে এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাদের উপর অত্যাচার করছে এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন। ভাবতে পারছেন এই অত্যাচার কাদের করা হচ্ছে? এবং আগামী প্রজন্মকেও নষ্ট করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা চলছে। যেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসের জন্য এতগুলো টাকা দিতে পারে, সেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি কে বলতে পারছে না যে আপনি মিরর ইমপ্রেশনটা বার করুন। বুঝতে পেরেছি। আমাকে এখানে রতনবাবুর কাছে যেতে হবে। আরেকটা কথা বলবো, আরেকটাই কথা বলবো যে কার ইনস্ট্রাকশনে মিরর মানে এসএসসি সমস্ত এভিডেন্স ডিলিট করলো, ওএমআর শিট ডিলিট করলো, কার ইনস্ট্রাকশনে? এবং আজকে যদি এসএসসি যদি জমাও করে, আমরা এটা জানতে চাইবো যে কার ইনস্ট্রাকশনে সেদিন ওনারা জমা দেননি, কেন 2 বছর সময় নষ্ট করেছে। অনিলবাবু বলার সুযোগ দেবো, কিন্তু তার আগে আমাকে রতনবাবুর কাছে একটু যেতেই হবে। রতনবাবু, কার্যত যে ছবিটা বারংবার বাংলা দেখছে, আমার বলতে খুব খারাপ লাগলেও এটাই সত্যি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এই বক্তব্যটা বোধহয় আর এখানে যায় না, অন্তত বাংলার ক্ষেত্রে আর যাচ্ছে না। তাতে তৃণমূল কংগ্রেস অনেক কিছু বলতেই পারেন, তাদের সপক্ষে অনেক রকম যুক্তি রাখতেই পারেন, কিন্তু এ পর্যায়ে এসে যেখানে শিক্ষকরা কার্যত পুলিশের কাছে লাঠি খান, আমি জানি না এটা সত্যি কোনো সভ্য সমাজে আমরা বসবাস করছি কিনা, যেখানে জাতির মেরুদণ্ড এভাবে রাস্তায় বসে মার খায়, আমরা জানি না। রতনবাবু। শুভ সন্ধ্যা অঞ্জন দা। শুভ সন্ধ্যা। যেই কথাটা আপনি বললেন, মানে কি বলবো, বলার কিছু নাই। এখনো আমরা নিজেকে বাঙালি হিসেবে যে তুলে ধরতে মানে লজ্জাবোধ করছি। আমাদের কোথায় গেল সেই সুশীল সমাজ, সেই বুদ্ধিজীবী মানুষ যারা এখনো ঘরে বসে থাকবেন আপনাদের চ্যানেল থেকে
আমি বলতে চাই যে যে সুশীল সমাজ যাদের দেখে মানুষ এখনো যাদেরকে বিশ্বাস করে, যাদের কথায় ভরসা করে, একটা শিক্ষকের পেটে লাথি মারা হচ্ছে, লাঠি দিয়ে পেটানো হচ্ছে, যারা নিরপরাধ শিক্ষক শিক্ষিকা, তাদের দাবিটা কি ছিল? তাদের বক্তব্য ছিল যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টে, তাদের চাকরিটা চলে গেছে, এবং চাকরি চলে যাওয়ার পরে তারা তাদের এলাকায় যেখানে যাদের অভিযোগ করতে পারবে, এনারা বলছেন কি যে মাননীয়া তো তাদেরকে আশ্বস্ত করেছেন, মাননীয়া তো তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আচ্ছা অঞ্জনদা, এই মাননীয়া তো কম প্রতিশ্রুতি দেননি, একটা প্রতিশ্রুতিকে উনি রেখেছেন। উনি বলেছিলেন আনিস খানের যারা হত্যা করেছিল আনিস খানকে, তাদের বিচার হবে, আপনারা আমার উপর ভরসা রাখুন। আজকে উনি বলেছিলেন আরজিকর কাণ্ডে রাস্তায় নেমেছিলেন যে বলে বিচার হবে, যারা যারা দোষী বলেছিলেন তারা সবাই শাস্তি পাবে। আজকে কোন ভরসাতে আজকে উনি ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, অঞ্জনদা এরা শিক্ষক জানতে হবে, এরা রাজনীতিবিদ নয় বা এরা রাজনীতি করে না, এরা জাতিকে তৈরি করে, জাতির এরা মেরুদণ্ড, এরা শিক্ষকতার চাকরি করে, এরা জাতিকে তৈরি করে। তাদেরকে আপনি মিথ্যা কথা, ভাওতাবাজি কথা, হ্যাঁ উল্টাপাল্টা কথা আপনি শোনাবেন, আর তারা সেটাকে বিশ্বাস করে নিয়ে বসে থাকবে। তারা নিরস্ত্র অবস্থায় তারা গেছিল ডিআই অফিসে। এটা যেতেই পারে গণতান্ত্রিক দেশে যে আমরা ডিআই সাথে কথা বলে, ডিআইরাও জানেন অঞ্জনদা, আমাদের মুর্শিদাবাদ জেলাতেও যিনি ডিআই আছেন বিভিন্ন জায়গাতে, তারাও সরকারি চাকরি করে, তারাও মানুষ, তারাও জানে যে আমরা একটা সরকারি পদে বসে আছি। তাদের আকাঙ্ক্ষা, তাদের আবেগ, তাদের অনুভূতি, তাদের যে কষ্ট ডিআইরাও জানে। যে আসুক না, তারা বলুক না আমাদের সাথে কথা, তাদের চাকরিটা তো কোর্টের নির্দেশে বাদ গেছে, তাতে কি হতো? উনি বলছেন, কুণাল বাবু বলছেন বা বাবু যারা বলছেন যে জিনিসপত্র ছিঁড়ে ফেলতো, তাদের চাকরির ফাইল তছনছ করে দিতে, এরা কি জঙ্গি আন্দোলন করতে গেছে? আপনাদের চ্যানেল, বিভিন্ন চ্যানেল থেকে দীর্ঘদিন ধরে যেদিন থেকে চাকরি বাতিল গেছে তারা কাঁদছে, আর বললো কি তারা নাকি তাণ্ডব করতো, তারা নাকি ভাঙচুর করতো, তাই তাদের উপরে পুলিশ বল প্রয়োগ করেছে। কোন দেশে বাস করছে অঞ্জনদা? আপনি বলছেন বাংলা আজকে ভাবে আর কালকে ভারতবর্ষ ভাবে? আজকে গোটা ভারতবর্ষের মানুষ ছিচি করছে আজকে অনাবিল বাবু বসে আছে এখানে। হ্যাঁ বলুন, অনাবিল বাবু বসে আছেন, অনাবিল বাবুদের মতো ভদ্রলোক। উনি একটা কথা বলেছিলেন যে এসএসসি পরীক্ষার আগে, অঞ্জনদা কয়েক সেকেন্ড, উনি বলেছিলেন ওনার চাকরি হয়তো ম্যানেজিং কমিটির মাধ্যমে হয়েছে। অঞ্জনদা, আমরা সমাজ তৈরি করি কেন? সমাজে নতুন নতুন পরিবর্তনশীল জীবন, আমাদের জীবনও পরিবর্তন। আজকে 98 সালে বা 90 সালে যা হয়েছে আজকে বিশ্বায়নের যুগে আজকেও তাই হবে। তার জন্য আমরা নিয়ম কানুন করেছি, এসএসসি করেছি, দীর্ঘদিন ধরে এসএসসিতে নিয়োগ হয়ে আসছে, প্রত্যেক বছর নিয়োগ হয়ে আসছে, এটা আমরা জানি। আজকে হঠাৎ করে একটা ব্যাপার, টাকা দিলে নিয়োগ হবে, আজকে বলুন তো। হ্যাঁ আমি মেনে নিচ্ছি যে সেই সময়তে চিরকুটেও চাকরি হয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলায় যিনি সাত্তার সাহেব ছিলেন, যিনি কৃষিমন্ত্রী ছিলেন, সেই সময়তে এত পরিকাঠামো ছিল না অঞ্জনদা, তারা খুব অল্প বেতনে, অনেকে যেতেও চেত না চাকরিতে। সে সময়তে বলেছে তুই যা ওখানে কাজ করো, ওখানে কাজ করে, হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুর্নীতির মাথায় যিনি বসে আছেন, আজকে একটা শেখ সাদী একটা কথা বলেছিল রঞ্জনদা, লেখক বলেছিল, যিনি রাজা, তিনি যদি সামান্য ব্যভিচারী হয় বা সামান্য দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে তার যে সৈন্য সামন্ত আছে তারা ব্যাপক আকারে দুর্নীতি করবে। তাই এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমরা চাই যে যোগ্য শিক্ষকরা খুব তাড়াতাড়ি, অঞ্জনদা, খুব তাড়াতাড়ি তাদেরকে ফিরিয়ে নেওয়া হোক তাদের স্কুলগুলোতে, খুব তাড়াতাড়ি। বেশ, আমি এখানে সরাসরি অম্বিকেশ বাবুর কাছে যাবো। অম্বিকেশ বাবু, দেখুন ওএমআর শিট নিয়ে বিশেষ করে যে মিরর কপির কথা বলা হচ্ছে, অনেকে প্রশ্ন করছেন, বিরোধী শিবির প্রশ্ন করছেন যে কে করতে দিচ্ছেন না, মিরর কপিটা কেন কারা সামনে আনতে দিচ্ছেন না। আমার প্রশ্ন শুধু একটু বোঝার চেষ্টা করব আমি, ঠিক ওএমআর শিটের মিরর কপি কেন দেওয়া যাচ্ছে না? ওএমআর শিটের মিরর কপি এসএসসি ওয়েবসাইটে আপলোড করলে সত্যি কি সরকার ব্যাকফুটে পড়বে? কি মনে করছেন আপনি? আনমিউট করুন প্লিজ, অম্বিকেশ বাবু আনমিউট করুন। হ্যাঁ বলুন। এসএসসি 2016 যে বিজ্ঞাপন, তার পরবর্তী সময়ে এসএলএসটি, তারপরে ইন্টারভিউ, প্যানেল তৈরি, সুপারিশ, নিয়োগপত্র এবং তারপরে যোগদান ইত্যাদি যে প্রসেসগুলো,
এইগুলো নিয়ে হাইকোর্টে প্রচুর মামলা হয়েছে। হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট গেছে, সুপ্রিম কোর্ট থেকে আবার স্পেশাল ডিভিশন বেঞ্চ হাইকোর্টে ফিরেছে, হাইকোর্টের দেবাংশু বসাকের বেঞ্চ থেকে টোটাল প্যানেল বাতিল হয়েছে, তারপরে আবার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট 1 বছর ধরে নানান শুনানির পরে যে রায় এসছে, তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো আর বেশি করে বিস্তারিত বলার বিশেষ কোনো প্রয়োজন নেই। প্রতিটা জায়গায় নির্দিষ্টভাবে তথ্য দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু সামগ্রিকভাবে যেটা হয়েছে যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কোন সময় কোথাও দুর্নীতি ছিল কি ছিল না, অন্য রাজ্যে কি হচ্ছে, এই সব প্রসঙ্গ এখানে আলোচনার কোনো মানে হয় না। যারা এই আলোচনায় ঢুকতে চাইছেন, এই বিষয়টাকে আড়াল করতে চাইছেন, আমি তাদের পক্ষে একেবারেই নই। দ্বিতীয় কথা হচ্ছে ওএমআর শিট আছে কি, কিন্তু হলফনামা দিয়ে এসএসসি মানে যারা হচ্ছে বাছাই পর্বের দায়িত্বে মূল দায়িত্বে ছিলেন, তারা বলেছে যে তারা হার্ড কপি পুড়িয়ে দিয়েছে, নষ্ট করে ফেলেছে 1 বছরের মাথায়। আর মিরর ইমেজ কপি তারা রাখেনি বলে জানিয়েছে কোর্টের কাছে। আমার আপনার কাছে চায়ের দোকানে বলেনি, কোর্টের কাছে বলেছে। এবং সেই কারণে এসএসসির বক্তব্য অনুযায়ী, কোর্টের বয়ান অনুযায়ী নেই। কিন্তু হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই তদন্ত শুরু হলো, সেই তার আগে বাক কমিটির তদন্ত, বাক কমিটির রিপোর্ট ইত্যাদি রয়েছে, রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে, এবং সিবিআই তদন্ত করতে গিয়ে যখন এসএসসির কাছ থেকে ওএমআর শিট গুলো হার্ড কপি পায়নি, তার মিরর ইমেজ পায়নি, তখন তারা জানতে চায় কাকে তোমরা দিয়ে এই কাজটা করেছো। সেই খোঁজ করতে করতে তারা একটা হার্ড ডিস্ক থেকে ওএমআর কপি পেয়েছে, ওএমআর পেয়েছে, মিরর ইমেজ পেয়েছে। সেই মিরর ইমেজ ওএমআর শিট গুলোকে এসএসসি কিন্তু বলছে যে না, এগুলো সঠিক না, এটাকে বৈধতা দিচ্ছে না, এসএসসি বৈধতা দিচ্ছে না, হাইকোর্টের কাছে জানিয়েছে বৈধতা দেওয়া যাচ্ছে না। এখন এটা কেন নষ্ট করে দেওয়া হয়েছে, কেন সিবিআই ওএমআর শিট খুঁজে পাওয়ার পরেও, মিরর ইমেজ খুঁজে পাওয়ার পরেও এসএসসি সেটাকে কেন বৈধতা দিচ্ছে না, তার একটাই কারণ আমরা সবাই জানি। এখানে তৃণমূলের যিনি শাসক দলের প্রতিনিধি আছেন বা বিজেপির প্রতিনিধি আছেন, সবাই জানে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, কোটি কোটি টাকা। এবং সেটা আর কোনো গল্প নয়, এটা কোনো গুজব নয়। কোটি কোটি টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বা তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে। সেই কারণে শিক্ষামন্ত্রী, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, বিশেষ শিক্ষা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, এসএসসির চেয়ারম্যান, সচিব সহ সবাই জেলবন্দি হয়েছে এই সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখন যদি যোগ্য অযোগ্য বাছাই করে দেওয়া হয়, বাছাই করা যাবে, কিন্তু রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে, শিক্ষামন্ত্রীর নির্দেশে এসএসসি কোনোভাবেই সেই বাছাইটা করতে চাইছে না। চাইলে পরে দুধ কা দুধ পানি কা পানি কি সব তফাৎ হয়ে যাবে। সম্ভাব্য কারণ কি হতে পারে? সম্ভাব্য কারণ একটাই, সম্ভাব্য না, কোনো সম্ভাব্য নয়। টাকা নিয়ে যাদেরকে চাকরি দিয়েছে, যাদের যোগ্যতা নেই, অযোগ্য যাদেরকে আমরা বলছি, তাদের মধ্যে কিছুটা চিহ্নিত হয়ে গেছে, এখন বাকিটা চিহ্নিত হয়নি, এটা চিহ্নিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে যারা চাকরি বাতিল হয়ে গেলে পরে তারা কিন্তু যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে কি ছেড়ে দেবে? জমি জায়গা বিক্রি করে বা গয়না বিক্রি করে বা ধার দানা করে যারা টাকা দিয়ে চাকরিটা করে এতদিনে তারা সংসার গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তারা কি ছেড়ে দেবে? সাতের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্ল্যান এ বি সি নাকি রয়েছে। কুণাল ঘোষ আবার এটার মধ্যে আরো এক্সট্রা বাড়িয়ে বললেন ডিইও রয়েছে। এই প্ল্যান এ বি সি ডিই এগুলোর মধ্যে তাহলে কি রয়েছে, কি ভাবছেন বলুন তো? দেখুন, আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, এখানে যারা শুনছেন সবাই বুঝতে পারছেন যে যখন দেবাংশু বসাককে ডিভিশন বেঞ্চ, স্পেশাল বেঞ্চ বাতিল করেছিল, তখন একটা বিচার ব্যবস্থায় একটা সুযোগ আছে, সেই সুযোগটা ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন কি বলেছিলেন যে আমি কারো চাকরি যেতে দেব না, তার জন্য আমাকে যখন সুপ্রিম কোর্ট যেতে হবে, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট থেকে স্টে আনিয়েছেন, 1 বছর আপাতত ঠেকা দিতে পেরেছেন। সুপ্রিম কোর্ট থেকে যখন এটা বাতিল হয়ে গেছে, তখন তো আর বলতে পারবে না এবার আমি ইন্টারপোর্টে যাবো বা কোনো মহাসংঘের কাছে গিয়ে কিছু বলবো, জায়গা নেই। তখন এবারে অন্য কৌশল নিতে চাইছেন, অন্য কৌশল। সেই কৌশলের মধ্য দিয়ে তিনি সময় নিতে চাইছেন
যাতে মানুষের ক্ষোভটাকে প্রশমিত করা যায়। যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে, তাদেরকে আপাতত বলছে যে আপনারা 2 মাস আমার উপরে ভরসা করুন, আমি যেভাবেই হোক আপনাদেরকে যোগ্য লোকদের ফিরিয়ে আনবো, আর অযোগ্যদেরও পরে ভেবে দেখবো। মানে অযোগ্যদের কিন্তু বলছে না যে তোমরা যারা অযোগ্য প্রমাণিত হবে তাদেরকে আর কিছু করার নেই, সেটা বলছে না। তাদের জন্য উনি একদম স্পেসিফিক্যালি বললেন যে আগে যোগ্যদের হিসেবটা হোক, তারপর অযোগ্যতাটা আমি ভেবে দেখছি। হ্যাঁ, তার মানে কি দুজনকেই সন্তুষ্ট রাখতে বলছে যে তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের কিছু একটা ব্যবস্থা করে দেবো। কারণ তিনি আর কোনো বিকল্প তার কাছে নেই, এবং তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যা যা কথা বলেছেন, ওই সুবোধ সরকার, আবুল বাশার, তারপরে রানী রাসমণি, গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিয় কুমার পান্ডা ইত্যাদির সহযোগিতায়, সবগুলো হচ্ছে আদালত অবমাননার কথা। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্যটা কি জানেন তো, এই যারা বড় বড় পদে বসে বেআইনি কার্যকলাপ করছে, চুরি করছে, দুর্নীতি করছে, প্রশ্রয় দিচ্ছে দুর্নীতিকে, তারা কেউ সাজা পায় না। সাজা পায় ওই যারা গরিব বেকার যুবক যুবতী, যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল, তাদের চাকরি চলে গেছে, তারা লাঠি পেটা খাচ্ছে, লাঠি খাচ্ছে। আর এখানে আমি একটা কথা বলবো যে আমাদের দেশটা কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামো নির্ভর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্ব বর্তায়। এবং অতি সম্প্রতি আরজি করে যে অভয়ার যে মৃত্যু হত্যাকাণ্ডের পরে শিয়ালদা কোর্টে যে বিচার প্রক্রিয়া চলেছে, সিবিআই তদন্ত, কলকাতা পুলিশ থেকে তদন্ত গেছিল সিবিআই এর কাছে হাইকোর্টের অর্ডারে, ও সিবিআই তদন্ত প্রক্রিয়ায় আমরা সবাই দেখেছি, সবাই বুঝেছি, আমাকে অত আইনজ্ঞ বিশেষজ্ঞ হতে হবে না, এটা খুব পরিষ্কার যে সিবিআই হাতে হাত মিলিয়ে করমর্দন করে কলকাতা পুলিশের সঙ্গে অভয়াকাণ্ডে আসল দোষীরা যাতে সামনে না আসে তার চেষ্টা করেছে। অর্থাৎ এখানে বিজেপি তথা কেন্দ্রের শাসক দল, তারা এই রাজ্য সরকারকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আজও করছে এসএসসি প্রশ্নে, এবং চেষ্টা ওরা করে যাবে, এছাড়া তাদের কোনো বিকল্প নেই। বেশ, আমি এখানে অনাবিলবাবুর কাছে যাবো। অনাবিলবাবু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং বলার কিছু চেষ্টা করছেন। আমার এখানে শুধু একটি কথা সংযোজন করে আমি অনাবিলবাবুর কাছে যাবো, যেটা সরাসরি বললেন অম্বিকেশবাবু, যে ওপরতলা লোকেদের সত্যিই কোনো রকম কোনো কিছু সাজা হয় না। ঠিক আমার এখানেই সিপি, প্রাক্তন সিপি বিনীত কুমার গোয়েল, কার্যত তার নামটাই মনে পড়ে যাচ্ছে। আরজি কর ইস্যুতে যখন তিলোত্তমার নাম নিয়ে ফেলেছিলেন তিনি, তার বিরুদ্ধে ঠিক কী সাজা ঘোষণা হয়েছে, সত্যি ভাবতে অবাক লাগে। এটাই আমাদের দেশ, এটাই আমাদের গণতন্ত্র, যেখানে সাধারণ মানুষ যদি ভিকটিমের নাম নিয়ে নেয় তাদেরকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়, তার কারণ সেখানে সংবিধান বলছে সেই বিষয়ে। তাহলে তার ক্ষেত্রে কি হলো কেউ জানে না। আমি এখানে অনাবিলবাবুর কাছে যাবো। অনাবিলবাবু বলুন। দেখুন, প্রথম উত্তরই আপনাকে আমি সরাসরি দিচ্ছি। বিচারপতি যশবন্ত ভার্মার নামে আমি একদিন এর আগে কয়েকদিন আগে আপনাদের টক শোতে বলেছিলাম যে তিনি একজন বিচারপতি, এবং তার বাড়ি, তার কোয়ার্টারে যখন, তার বাংলোতে যখন আগুন লাগলো এবং তার আউট হাউসের স্টোর রুমে 15 কোটি টাকা পাওয়া গেল, তাহলে সেই বিচারপতির এগেনস্টে কি হয়েছে অঞ্জনবাবু, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং যারা বসে আছেন আমার বন্ধুরা যারা বলছেন, তাকে অন্য জায়গায় থেকে ট্রান্সফার করে দেওয়া হলো, এলাহাবাদ কোর্টে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। তার কি হলো, আমি এই প্রশ্নটা প্রথমত এই জায়গায়। আচ্ছা, দ্বিতীয়ত, এখানে চ্যানেলে বসে যারা বলছেন যে শুধুমাত্র যারা নির্দোষ তাদের সাজা হয়, তারা সাজা পায়, আর যারা দোষটা করে তারা সাজা পায় না, এটা বিচার ব্যবস্থাকে এবং আইন ব্যবস্থাকে এটা কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়া, এটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে যারা করছেন তারা কতটা সমীচীন করছেন সেটা হচ্ছে বিষয়। এবার আমি আমার উত্তরে আমি আসি। আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম যে যিনি বিজেপি থেকে যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি বলছেন যে বামফ্রন্ট করেছে বলে তৃণমূলকে করতে হবে না, কখনোই নয়, এটা জাস্টিফাই করাও নয়। বামফ্রন্ট করেছে বলে তৃণমূল করবে এমনটাও নয়। কিন্তু আমরা কোথায় বাস করছি, মানুষগুলো কারা, এই মানুষগুলো তার এখন নতুন করে হয়নি, তৈরি হয়নি। আচ্ছা, আপনি কি এটা বলতে চাইছেন যে সিপিআইএম এ যারা ছিলেন তারাই তৃণমূলে এসেছেন? না, আমি সেটা বলছি না, যারা কর্মচারী তারা একেবারে যে সমস্ত চলে গেছে এমনটা তো নয়। কর্মচারী, যারা রাজ্য সরকারি কর্মচারী এবং যারা কোঅর্ডিনেশন করে, আপনি বলতে চাইছেন কর্মচারীরা এসব করছেন? হ্যাঁ, কর্মচারীরা এসব করছেন, এসব বলতে চাইছেন? আপনি আমার কথাগুলো শুনুন, আমি আপনার কথা আমি শুনছি। আমি স্পষ্ট শুনছি, কিন্তু আপনি এমন সব কথা বলছেন যে কথাগুলোর আঙ্গিকে আমাকে প্রশ্ন করতেই হচ্ছে।
আচ্ছা করুন আপনি প্রশ্ন, তাহলে আমি উত্তর দিচ্ছি। আরে হ্যাঁ। কি বলতে চাইছেন আপনি? আমি নিজে আপনাকে প্রমাণ দিয়ে দেবো যে কোঅর্ডিনেশন কি করছে এই মুহূর্তে, রাজ্য সরকারি কর্মচারীরা কি করছে, তারপরে হচ্ছে বামফ্রন্টের টিচার সংগঠন এবিটিএ তারা কি করছে, এগুলো এই চ্যানেলে বলতে হলে তাহলে যথেষ্ট সময় দিতে হবে। প্রমাণ সাপেক্ষে সেগুলো আপনার সামনে আমি লিখিত আপনাকে দিয়ে দেবো এবং সেটা প্রমাণ করে দেবো। আর তারপরে হচ্ছে যে যারা এখন এই টিচারদের জন্য মায়া কান্না কাঁদছে এখানে বসে, আমি ত্রিপুরার কথা মনে করাবো যে ত্রিপুরায় 2017 সালে যখন হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরাতে আসেন, তখন বামফ্রন্ট ক্ষমতায় এবং মানিক সরকার মুখ্যমন্ত্রী, তখন 10,323 জনকে সেখানে চাকরি দেওয়া হয়েছিল অবৈধভাবে, এবং বারবার সেখানে বলা হয়েছিল যে আমরা ক্ষমতায় এলে, হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন আমার কথাগুলো রেকর্ড করে রাখুন, আমরা ক্ষমতায় আসার পরে আপনাদের প্রত্যেকের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজও পর্যন্ত 2017 থেকে আজও পর্যন্ত একজনকে, নট এ সিঙ্গেল পার্সন, নট এ সিঙ্গেল টিচার, আজও পর্যন্ত কিন্তু চাকরি না, আপনি এটা জানেন না, এই বিষয়টা আপনি জানেন না। ওখানে প্রচুর লোক চাকরি পেয়েছে, আপনি জানেন না, আপনি জানেন না। খুব জানি আপনি পণ্ডিত করবেন না, চ্যানেলে বসে পণ্ডিত করবেন না, জানেন না, প্রত্যেকে বলা আপনার এটা স্বভাব। আপনি জানেন না, আপনি কি জানেন, আপনি কতটা জানেন? প্রত্যেকে যারা চ্যানেলে বসে আপনি তাদেরকেই বলেন যে আপনি কিছু জানেন না। আপনি কতটা পাণ্ডিত্য জাহির করতে যান আপনি? না, কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি নিজের সময় আপনি বলুন, অনামিল বাবু শেষ করুন। জানেন না এই কথাটা বলবেন না। অনামিল বাবু সময় নষ্ট হচ্ছে, আপনি বলুন, পয়েন্টে ফিরে আসুন, বলুন। আচ্ছা, তখন সেখানে 10,323 জনের একজনকেও চাকরি দেওয়া হয়নি, এবং তারা অনশন আন্দোলন থেকে আরম্ভ করে তারা রাস্তায় নেমেছিল, তাদেরকে বুকে লাথি মারা থেকে আরম্ভ করে তারা যখন অনশন করে স্বপনলাল চাকমা সেখানে আত্মহত্যা পর্যন্ত করেছিল। আমার কথা নয়, এগুলো আমি কোনো ডিবেটে যেতেই চাইছি না, প্লিজ আপনাকে বলার সুযোগ দেবো। আপনি আগে একটু জল খান, ঠান্ডা প্লিজ। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, একটু ঠান্ডা বলুন। আমি কি বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করুন। আমি বলছি যে দেখুন, আপনি ত্রিপুরার উদাহরণ টানতে পারেন, আপনি ইউপির উদাহরণ টানতে পারেন, আপনার ব্যক্তিগত অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু কেন এটা বুঝতে পারছেন না অনামিল বাবু? এই সব চাকরিহারা যারা রয়েছেন তারা প্রত্যেকে এই বঙ্গবাসী। অনাবিল বাবু, আপনি নিজেই তো কারো কথার মাঝে নিজের কথা পছন্দ করেন না, তো তেমন নিজে আপনার কথার মাঝে পছন্দ করেন না। আমি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন অনাবিল বাবু। বোঝানোর চেষ্টা করছি, এই প্রত্যেকটি চাকরিহারা যারা রয়েছেন তারা প্রত্যেকে বঙ্গবাসী। আমরা এখানে যারা বসে রয়েছি তারা প্রত্যেকে বঙ্গে বাস করি। উদাহরণ ত্রিপুরার বা ইউপি টানলে পরে জাস্টিফাই করা যায় না অনাবিল বাবু। যারা আজ যারা পড়ে মার খাচ্ছেন তারা তো পরীক্ষাটা দিয়েছিলেন অনাবিল বাবু। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের হয়ে ডিফেন্ড করবেন বলে ডিফেন্ড করছেন। প্লিজ মানবিকতার খাতিরে একটু ভেবে দেখুন, এই সব চাকরিহারারা না অনাবিল বাবু, আপনি জাস্টিফাই করছেন, ত্রিপুরা উদাহরণ টেনে আনছেন। শাসক দলের কথাই বলছি। আর চৌর্যবৃত্তির কথা কারা বলছে? আরে চৌর্যবৃত্তি তো প্রমাণ আমি কেন, নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর তিনি ইলেকট্রাল বন্ডের জন্য প্রধানমন্ত্রী থেকে, ওনারা দুর্নীতি করবেন বলে আপনিও দুর্নীতি করবেন, আপনারাও দুর্নীতি করবেন। অনাবিল বাবু, ওনারা দুর্নীতি করেছেন বলে আপনারাও দুর্নীতি করবেন। আমি শুনে বসে থাকি না অনাবিল বাবু, আপনি না অনাবিল বাবু, দেখুন ডিফেন্ড করতে হবে বলে ডিফেন্ড করলে ভুল দিকে যাচ্ছে। এই ডিবেট সিস্টেমে সেটা সম্ভব নয়। যুক্তি দিয়ে কথা বলুন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাকিরা। 1 মিনিট আসছি। আমার প্রশ্ন হচ্ছে না অনাবিল বাবু বোঝার চেষ্টা করুন। অনাবিল বাবু প্লিজ, আজ ইলেকট্রাল বন্ড আমাদের টপিকই নয় অনাবিল বাবু, প্লিজ বোঝার চেষ্টা করুন। অনাবিল বাবু, আমি বোঝানোর চেষ্টা করছি এটাই না। আমার প্রশ্ন হচ্ছে তারা দুর্নীতি করেছে বলে আপনারাও দুর্নীতি করবেন, তাহলে আপনারা স্বচ্ছ কোথায়? তাহলে স্বীকার করে নিন যে আপনারা দুর্নীতি করেছেন, স্বীকার করুন যে তারা দুর্নীতি করেছে বলে আপনারাও দুর্নীতি করছেন। আমি কার মুখে শুনবো? আমি আপনার মুখে শুনবো, কিন্তু একটা চোরের মুখে অন্যজনকে চোর বলবে, এটা তো মানায় না, এটা শোভনীয় নয়, সমীচীন নয়। এটাকে পারমিট করে না। একদম ঠিক বলেছেন, চোরের মুখে না। আমাকে একটু অম্বিকেশ বাবুর কাছে যেতে হবে, অম্বিকেশ বাবু কিছু বলার চেষ্টা করছিল। অম্বিকেশ বাবু বলুন সংক্ষেপে প্লিজ। আমি রুবিদির কাছে যাব। আমি বলার সময় যে কথাটা বলেছিলাম যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এসএসসি 2016 নিয়োগকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। যোগ্য অযোগ্য বাছাই পর্বে যোগ্যদেরকে বাছাই করতে পারলে যোগ্যদের চাকরিটা বহাল থাকতে পারতো, অযোগ্যদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারতো, তাহলে একটা শিক্ষা ব্যবস্থাটাও বাঁচতো, আর যারা যোগ্য তাদেরকে মান সম্মানটাও ফিরিয়ে দেওয়া যেত। আমরা সেই আলোচনায় না গিয়ে আমি চলে যাচ্ছি দিল্লি হাইকোর্টের বিচারপতি, আমি চলে যাচ্ছি ত্রিপুরা,
বিজেপি কথা বলতে পারে না, বিজেপি তো ওখানে এই করেছে, এইসবের মানেটা কি? তার মানে কি আমার যে বিষয়ের উপরে আলোচনা চলছে আমি তাতে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। কেন পারছি না? না এখানে আমার বলবার আদলে আর কোনো যুক্তি নেই, কিন্তু একেবারে তথ্য সহ সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলেছে যে একটা সিস্টেমেটিক ফ্রড, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সেটা এটাই বোঝানোর চেষ্টা করছি। না আপনি বলছেন, না বিরোধীরা বলছে, না আমরা সংবাদ মাধ্যম থেকে বলছি, এই বিষয় সম্পূর্ণ সুপ্রিম কোর্ট থেকেই বলা হয়েছে যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তারপরে এত ডিবেটের কোন প্রশ্ন থাকছে যেখানে আপনারা মানতেই চাইছেন না অনাবিল বাবু যে আপনাদের এখানে দুর্নীতিটা হয়েছে? আমি একটু অনাবিল বাবুকে বলি, অন্তত আপনাদের স্বচ্ছ ভাবমূর্তির জন্য মেনে নিন। আমি এখানে রুবিদির কাছে যাব। রুবিদি বলুন। রতনবাবু আসছি। আমি দেখুন, আজকে ইলেকট্রাল বন্ড নিয়েও কথা বলার নেই, ত্রিপুরা নিয়েও কথা বলার নেই, নাহলে আমি উত্তরগুলো দিতাম। আজকে যেটা সমস্যা হচ্ছে, হ্যাঁ আমিও চাইছি না ওই টপিকে যেতে, কারণ এখানে আমাদের রাস্তায় শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা মার খাচ্ছে, আর আমি ওই টপিকে যেতে পারছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে যোগ্য অযোগ্য বাছাইটা হচ্ছে না, এতে সব থেকে বেশি সাফার করছে কারা জানেন? যারা স্কুলের যারা ছাত্র। 6,600 সামথিং স্কুল আছে যেখানে একজনও স্টুডেন্ট নেই, যেখানে একজনও স্টুডেন্ট নেই। কেন জানেন? কারণ বাবা মায়ের ভরসা নিজেদের পরে যদি কোথাও যদি করে সেটা হচ্ছে স্কুল। স্কুলকে সবাই ভরসা করে, এবং যে স্কুলে পড়াতে যাচ্ছে সেই স্কুলে তারা হয়তো যোগ্য না, তারা হয়তো যেটা পড়াচ্ছে তারা হয়তো সঠিকভাবে পড়াচ্ছে না সেটা বুঝতে পারছে গার্জিয়ানরা, এই জন্য হয়তো স্কুলে তাদের পাঠাচ্ছে না। সরকারি স্কুলের প্রতি তাদের ভরসা উঠে যাচ্ছে, এবং 3,000 সামথিং স্কুল আছে যেখানে একজন করে শিক্ষক, মাত্র একজন করে শিক্ষক রয়েছে। আপনি বুঝতে পারছেন সরকারি স্কুলের সিস্টেম কি গিয়ে দাঁড়িয়ে গেছে, পড়াশোনার সিস্টেম। এই সব থেকে বেশি সাফার করছে কারা জানেন? সব থেকে বেশি সাফার করছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যেটা নিয়ে কেউ কথা বলছে না। আমি বারবার করে বলছি, এই বিষয়টা এসএসসির বিষয়টা শুধু এসএসসি নয়, এই বিষয়টা শুধু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নয়, এই বিষয়টা হচ্ছে, এই টপিকটা হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা। তারা কি পাচ্ছে জানেন? তারা কিচ্ছু পাচ্ছে না। স্কুলের এই সরকারের দুর্নীতির জন্য সবার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। শুধু একটা চেঞ্জেস দরকার, সেটা হচ্ছে সরকার নিপাত যাক, সবকিছু সিস্টেমে চলে আসবে। এই সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। আপনি এটা বলছেন 2016 সালে যে নিয়োগ দুর্নীতি কথা আপনি বলছেন, শুভেন্দু অধিকারী এখন আপনাদের দলে রয়েছে, 2020 সালে সেখানে জয়েন করেছেন, 2016 সালে মেদিনীপুর থেকে 1,500 জনের চাকরি গিয়েছে। আপনি বলছেন বিজেপি গভর্নমেন্টে আসলে পরে হবে, সত্যি ভালো হবে। এটা নিয়ে আমি এটাই বলবো, শুভেন্দু অধিকারী যবে থেকে বিজেপিতে এসছে আপনি একটা ফুটেজ দেখান যে উনি দুর্নীতি করেছে। আমি এক্ষুনি শো থেকে আমি হাত তুলে কথা বলবো, তাহলে আমি সারেন্ডার করে দেব। যদি ভবিষ্যতে কোনো সময় আসে তাহলে আপনারা কি বলবেন? ভবিষ্যতে আসলে আমরা হয়তো সেটা নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করব, কিন্তু এখনো অবধি কিন্তু নেই। সুতরাং আপনাকে বুঝতে হবে দলের নীতি। আমি যেটা বলতে চাইছি দলের নীতি, যে দলে যেরকম নীতি, এই দলের নীতিটাই হচ্ছে চৌর্যবৃত্তি। বেশ বেশ, আমি রতনবাবুর কাছে একটু যেতে হবে। রতনবাবু, হ্যাঁ আমি কিছু বলি, আসছি, রতনবাবুটা একটু শুনে নিতে হবে। রতনবাবু বলুন। হ্যাঁ বলছি যে অনাবিল বাবু খুব ভালো মানুষ এবং উনি শিক্ষক মানুষ। তো দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা তো উনি যেহেতু বসেছেন ওনাকে তো ডিপেন্ড করতেই হবে, যেভাবে হোক উনি যুক্তি খাড়া করছেন, কিন্তু এটা উনি অস্বীকার করতে পারবেন না যে এর দায় এড়াতে পারেন না মাননীয় মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, অঞ্জন দা, আর্জিকর ঘটনা যেটা ঘটেছিল তাতে গোটা বাংলার মানুষ কিন্তু আন্দোলন করেছিল, সরকারকে প্রায় নড়াচড়া দিয়ে ফেলেছিল। দিদি কিন্তু প্রশাসনের ক্ষমতা দেখিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কিন্তু সেটা ধামাচাপা দিয়ে ফেলেছিল। এসএসসি 26,000 বলতে শুরু করেছে যে আরে আরজিকরকে থামিয়ে দিয়েছে দিদি, এ তো 26,000, এ তো কোনো ব্যাপারই না, এটাও থামিয়ে দিবে পুলিশের সহযোগিতা করে গুন্ডা মস্তানদের দিয়ে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা অঞ্জন দা বলুন তো, এই যে সিভিক ভলেন্টিয়ার বা সিভিক ভলেন্টিয়ার যারা পুলিশ, তাদের পুরো বেতন দিতে হচ্ছে না দিদিকে, টাকাটা বেঁচে যাচ্ছে। আজকে এই যে 25-26,000 টিচার যদি তারা বেতন এখনো পর্যন্ত তাদের কি হবে জানি না, যদি বেতন দিতে না হয় টাকাটা বেঁচে যাবে। আজকে গরমের ছুটি বলে আপনার 2 মাস 3 মাস স্কুল বন্ধ থাকবে, মিড ডে মিলের টাকাটা বেঁচে যাবে। এই যে বিপুল পরিমাণে অর্থ দিদি কিন্তু হিসাব করে দিয়েছে, সেগুলো কোথায় লাগাবে? সেইগুলো দান খয়রাতি করে কিছু ভোটের কাজে
এবং সামনে বিধানসভা নির্বাচনে তিনি না লাগাবেন। আপনি কি এটা বলতে চাইছেন এই হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের policy। টাকাটা আবার বেড়ে যাবে? অবশ্যই অবশ্যই। এই যে টাকাগুলো কোথায় যাবে আজকে বলুন তো অঞ্জন দা, সিভিক ভলেন্টিয়ার 6,000 7,000, প্যারা টিচার, এরা আর কতদিন নিজের জীবনটাকে শেষ করে দিবে আশায় 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 আশায়? কেন তাদেরকে একটা সম্মানজনক ভাতা দিতে পারছে না? আজকে দিদি এই যে ম্যাডাম সে কি লক্ষ্মীর ভান্ডার তো যথেষ্ট সম্মানজনক ভাতা, কি বলছেন? পলিসি গুজরাটি না পলিসি না 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 না, দেখুন 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 রতনবাবু, আজ লক্ষ্মীর ভান্ডার আমাদের মূল ইস্যু নয়। রতনবাবু, এটাও আপনাকে ভাবতে হবে যে একেবারে প্রত্যন্ত গ্রামে আপনি চলে যান, দেখবেন অনেক সাধারণ মানুষ সত্যি উপকৃত হচ্ছেন, এবং আপনারা অনেক জায়গাতে এই স্কিম ব্যবহার করার চেষ্টা করছেন। অবশ্যই অঞ্জন দা, আপনি যদি দিতে পারেন মানুষকে, সেই মানুষের উপকার হবে না? অবশ্যই হবে, সেটা লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে, পারলেই উপকার হবে, দিতে পারলেই উপকার হবে। কিন্তু আমি বলছি অঞ্জন দা, ম্যাডাম যেটা বলছিলেন, রুবি ম্যাডাম যেটা বলছিলেন যে ম্যাডামের তো মানে 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 দেখলাম খুবই উনি হয়ে পড়ছেন। এটা তো গুজরাটি পলিসি, জানেন? এটা গুজরাটি পলিসি যে বেসরকারি করে দাও স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে আস্তে আস্তে সেগুলোকে বেসরকারি করে দাও। আপনি গুজরাটে চলে যান, সরকারি স্কুলের অবস্থা প্রায় একদম তলানিতে গিয়ে ঠেকেছে। ম্যাডাম বললেন যে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, মানছি, কিন্তু এটা একটা পলিসি নিয়েছে মোদি আর দিদি, একটা পলিসি নিয়ে চলছে, একই পলিসি। মোদি যেটা করছে, দিদিও সেটা করছে, এর বাইরে কিছু না। অনাবিল বাবু একেবারে অন্তিম দণ্ডের দিকে যাচ্ছি, আমাকে এবার অম্বিকেশ বাবুর কাছে যেতেই হবে। অম্বিকেশ বাবু, 1 মিনিট সময় না, আপনি একটু অতি দ্রুত বলুন, আপনাকে পরে আবারও 1 মিনিট সময় দেবো। অম্বিকেশ বাবু, অতি দ্রুত। না, আমি একটা কথা বলবো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি শুরুতে বলছিলেন আর কি, যে আগে স্কুল সার্ভিস কমিশন যখন ছিল না, তখন স্কুলের ম্যানেজিং কমিটি নিয়োগ করতো, সেখানে কিছু কিছু ক্ষেত্রে এরকম স্বয়ংপোষণ দুর্নীতির অভিযোগ আসতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সেই সময়কালে কথা আমি জানি বলে স্বীকার করে নিয়ে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে 1997 সালে সেই কারণেই স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল, এবং স্কুল সার্ভিস কমিশন যখন তৈরি হয় তখন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি 5টা জোন হয়েছিল সারা রাজ্য জুড়ে, এক একটা জোনের আন্ডারে 3টে 4টে করে জেলা থাকতো আর কি। একই সঙ্গে সব একটা সাবজেক্টের পরীক্ষা সব জোনে একই সাথে হতো, জোনগুলো তার পরীক্ষার ইভালুয়েশন করতো, সেখানে তারা ইন্টারভিউ করতো, সেখানেই তারা প্যানেল পাবলিশ করতো, এবং তারা রেকমেন্ড করতো, ম্যানেজিং কমিটি নিয়োগপত্র দিত, এবং জয়েন করার পরে অ্যাপ্রুভাল দিত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল। অর্থাৎ মানে 3 টায়ার সিস্টেমের মধ্যে কোথাও কোনো যদি বিচ্যুতি হয় বা দুর্নীতি হয় বা স্বজনপোষণ হয়, তার চেক করবার কতগুলো জায়গা ছিল। প্রথমে কি বললাম না, রিজিওনাল অফিসগুলো প্যানেল তৈরি করতো এবং তারা রেকমেন্ডেশন করতো, স্কুল কমিটি অ্যাপয়েন্টমেন্ট দিত, অ্যাপয়েন্টিং অথরিটি ছিল স্কুল কমিটি। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এই জোনগুলোর উপরে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে একেবারে সেন্ট্রালাইজড করে দিল, আর স্কুলের হাতে যে নিয়োগপত্র দেওয়ার অধিকার ছিল সেইটা কেড়ে নিয়ে একেবারে মধ্যশিক্ষা পর্ষদের হাতে নিয়ে আসলো। অর্থাৎ নিয়োগপত্র দেওয়ার কেসটাকে সেন্ট্রালাইজ করা হলো এবং রেকমেন্ড করার জায়গাটাকেও সেন্ট্রালাইজ করা হলো। এই যে সেন্ট্রালাইজেশন করার কারণটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে আমি যে র্যাম্পেন্ট দুর্নীতি করব সেটা সেন্ট্রালাইজড হলে সেটা সুবিধা হবে। অর্থাৎ এখন এসএসসিতে যে ঘটনাটা ঘটেছে বা প্রাইমারিতে যে ঘটনাটা ঘটছে তা আর সামনে আসবে, এই সবটা হচ্ছে প্রি প্ল্যান অর্গানাইজড ক্রাইম, এবং তার ফলে শিক্ষা ব্যবস্থা পুরো রাজ্য জুড়ে ধ্বংস হয়ে গেছে, শুধু প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরেও। আপনারা খবর নিন আপনাদের মিডিয়া পার্সনকে পাঠিয়ে, যে কলেজগুলোতে যত সিট আছে তার কত পার্সেন্ট সিট ফিল আপ হয়েছে, বাকি ভ্যাকেন্সি আছে। আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো এই পর্বে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 1 মাস কি 1.5 মাস আগে অবসর গ্রহণ করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে, সারা আমাদের দেশের মধ্যে একটা নামকরা বিশ্ববিদ্যালয়। 2 বছর হলো উপাচার্য নেই, স্থায়ী উপাচার্য, একজন স্থায়ী সহ উপাচার্য নেই, ফিনান্স অফিসার নেই, রেজিস্ট্রার নেই, চিফ লাইব্রেরিয়ান নেই, 3টে ফ্যাকাল্টি ডিন নেই, এবং ছাত্র সংসদ নির্বাচন নেই। অর্থাৎ কোনো গণতান্ত্রিক প্রচলন। আপনি যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছেন, আপনার হয়েছে, আপনি এখন হয়তো রিটায়ার হয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি তো এটারও প্রকাশ করে, যেখানে কার্যত ছাত্রছাত্রীরা উপাচার্যদের সঙ্গে যেরকম ব্যবহার করেন সেটাও তো অত্যন্ত দুঃখজনক। এটাও তো আপনাকে মানতে হবে অম্বিকেশ বাবু। ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে উপাচার্য ঘেরাও, এটা
ঘেরাও কালচারটা আমরা কখনোই পছন্দ করি না। কিন্তু ওই 18, 19, 20 বছরের যারা ছাত্রছাত্রী তাদের দাবি দাওয়া আদায় করার জন্য তারা অনেক সময় কিন্তু আমরা শিক্ষকরা তাদেরকে বুঝিয়ে তাদেরকে আমরা বিরত করি এবং তাদের দাবি দাওয়াগুলো যাতে অন্যভাবে আলোচনার টেবিলে মিটিয়ে নেওয়া যায় সেখানে শিক্ষকেরা মধ্যস্থতা করে। কিন্তু এখন যেটা অন্তিম রঙে যাচ্ছি, হ্যাঁ অন্তিম রঙ দিকে যাচ্ছি। আপনাদের চারজন আমি একটা কথা জিজ্ঞেস করবো, আপনি এক মিনিট স্ট্যান্ড পয়েন্টে আপনি বলার সুযোগ পাবেন। আমি বাকি তিনজনকে একটু সুযোগ দেবো। আমি প্রথমে সুযোগ দেবো অনামিল বাবুকে। অনামিল বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আলোচনা অনেক কিছুই হচ্ছে, আলোচনা আমরা শুনছি, আমরা বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে তিনি একটা রফা সূত্র তিনি যখন রফা খুঁজতে যাচ্ছেন এবং আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে যখনই তিনি এটাকে একটা সুরাহা করতে যাচ্ছেন, ঠিক তখনই একটা আইনি জটিলতা তৈরি করার জন্য প্রতিক্রিয়াশীল শক্তি বাম এবং রাম তারা বারে বারে এই রাজ্যে ভোটে পর্যদুস্ত হওয়ার কারণে তারা সেই প্রতিশোধ স্পৃহা থেকে মমতা ব্যানার্জিকে জনমানুষে একটা হ্যাকেল করার জন্য তারা কিন্তু যখন মানে আপনার ভোটে পারছে না, তারা সেটাকে ওই কোর্টে গিয়ে মমতা ব্যানার্জিকে কিভাবে আটকে রাখা যায় এবং জনমানুষে মমতা ব্যানার্জির যে ইমেজটা আছে সেই ইমেজটাকে কিভাবে নষ্ট করা যায়, এই প্রতিক্রিয়াশীল শক্তি যারা এখানে আছে সেই প্রতিক্রিয়াশীল শক্তির প্রচেষ্টা তারা জারি রেখেছে। এই প্রচেষ্টা যতই তারা জারি রাখুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, শিক্ষকরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেটা চ্যানেলে তারা বলেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমরা বিশ্বাস রাখছি, আমরা জানি যে উনি পারবেন একমাত্র আমাদেরকে এই অবস্থা থেকে বের করতে। এই কথা কিন্তু চ্যানেলে অনেক শিক্ষক বলেছে, আমি সেগুলো রেকর্ডিং করে রেখেছি বা আমার মোবাইল থেকে আপনাদেরকে দেখাতে পারি পর্যন্ত। দেখবেন আবার তাদের নামটা আবার সেই এসএসসি হলফনামার অযোগ্যতা তালিকায় নেই। তো আমি এখানে রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে। এই কথাটা গতদিন আমি বলেছিলাম যে ওইখানে লোক ঢোকানো, ডিআইএফআই আর এসএফআই তখন বলেছিলেন ওইখানে ঢোকানো আছে, তাহলে তারাও ওখানে থেকেই বেশ। আমাকে রুবিদির কাছে যেতে দিন প্লিজ। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আদালতে অবমাননার নোটিশ জারি অলরেডি হয়ে গেছে। বুঝতেই পারছেন উনি সুপ্রিম কোর্টকে কি লেভেলের অবমাননা করেছে এবং উনি যা যা সেদিন বলেছিলেন ম্যাক্সিমাম ভুল বলেছিলেন, তাই জন্য এই সিচুয়েশন হচ্ছে। এবং আজকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, আমি শুধু বলবো না যে এই এসএসসি শুধু সরকারি এই স্কুল সার্ভিস কমিশনে এরকম হয়েছে তা নয়, প্রত্যেকটি সরকারি দপ্তর এখন করাপ্টেড, প্রত্যেকটি, এবং এক এক করে সমস্ত কিছু দুর্নীতি খোলাসা হতে চলেছে। তার জন্য রেডি থাকুন। এটাই আমরা বলবো যে উনি এত দুর্নীতি করেছে, উনি কোথা থেকেও ছাড় পাবে না। অন্যায় করলে তার শাস্তি পেতে হবে, এটা আপনারা ধরে রাখুন। এবং সাধারণ মানুষ যারা বঞ্চিত হচ্ছে, যারা যোগ্য মানুষ বঞ্চিত হচ্ছে, তারা তাদের অধিকার ফিরে আসবে। আর সেই লড়াই আমরা লড়ছি, আর সেই লড়াইয়ে সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে, এটাই আমাদের দাবি। এবং যারা আজকে যোগ্য অযোগ্য সেটা যেন বিচার হোক এবং তারা তাদের ভবিষ্যৎ আগামী দিনে সুন্দরভাবে গড়ুক এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎও তারা সুন্দরভাবে গড়ুক, এটাই আমাদের ইচ্ছে, এটাই আমাদের প্রচেষ্টা। আমরা তাদের জন্য লড়াই করছি, থাকবো, আগামী দিনেও থাকবে। আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলেছে যে এর একটা সুরাহাও আছে, ওনার সাথে কথা বলুন। আমি আশা করি যে উনি প্রথম থেকে, যেহেতু ডে 1 থেকে বিষয়টা উনি জানেন, তো অনেক সুবিধা হবে গিয়ে কথা বলুন। বেশ, আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন রঞ্জনদা, বাংলায় একটা প্রবাদ আছে যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আজকে যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই যে যত তাড়াতাড়ি শীঘ্র দিদি আপনি এই সমস্ত যোগ্য টিচারদেরকে আপনারা কাজে ফিরান। কারণ আপনি দেখেছি, আপনি দুর্নীতিগ্রস্ত লোকেদের জন্য আপনি কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে জামিন করিয়ে নিয়ে আসতে পেরেছেন। আমরা দেখেছি যে আপনি অন্যায় সাপোর্ট করে গেছেন সারা জীবন। যারা আপনার বালি চুরি করেছে, যারা রেশনের খাবার চুরি করেছে, যারা গরু চুরি করেছে, তাদের জন্য যখন কোটি কোটি টাকা খরচা করে আপনি উকিল পুষে তাদেরকে যখন জামিন করিয়ে আনতে পেরেছেন, আমরা মনে করি যোগ্য শিক্ষক তাদের জন্য একটু করুন দিদি, তাদের জন্য একটু করুন। তাদের কান্না আর সহ্য করা যাচ্ছে না, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা রাহুল গান্ধী, তিনি যতটা আইনের সুযোগ সুবিধা করে এই সমস্ত যোগ্য ছেলেদের জন্য লড়াই, আমাদের আন্দোলন থাকবেই। আমাদের নেতা রাহুল গান্ধী আমাদেরকে বলেছেন এই যোগ্য শিক্ষক যারা আছে তাদের পক্ষে আমরা সবসময় আছি। আমরা ছাত্রদেরকে বলতে চাই, আমি রতন বাবুকে একটা প্রশ্ন করতে চাই, তাহলে কি ইন্ডিজোট ছেড়ে দিচ্ছেন? রুবিদি প্লিজ,
আমি এখানে অম্বিকেশ বাবুর কাছে যাবো। অম্বিকেশ বাবু, শুধু একটি প্রশ্ন দিয়ে আজ শেষ করব, তা হলো দেখুন, বোল্ডভাবে বলতে কোনো অসুবিধে নেই, যোগ্যদের পাশে দাঁড়ানো উচিত, অযোগ্যদের চাকরিটা গেলেও কোনো অসুবিধে নেই। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি একজন শিক্ষক হিসাবে, একজন মানুষ হিসাবে অবশ্যই চাই যে যোগ্য শিক্ষক যারা যোগ্যতার নিরিখে যারা চাকরিটা পেয়েছে তারা সসম্মানে ফিরে যাক। কিন্তু আবার এটাও আমাদের বাস্তব স্বীকার করে নিতে হবে যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যার অনুপ্রেরণায় সবকিছুই হয়, অতএব এই দুর্নীতিটা হয়েছে তারই অনুপ্রেরণায়, এবং তিনি কোনো মতেই চাইবেন না যে যোগ্য বাছাই করে যোগ্যদের সসম্মানে ফিরিয়ে দিতে, কেন তাহলে তার দলের যারা টাকা পয়সা তুলছে তাদের মহা ভারী বিপদ হবে। এই টাকা পয়সা তোলার পর্বে আমাদের এখন যিনি বিরোধী দলনেতা, বিজেপির নেতা শুভেন্দু অধিকারীও কিন্তু যুক্ত ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যে এলাকার বাড়ি, আমার কাঁথি মহকুমা এলাকায় আমার বাড়ি, গ্রামের বাড়ি, আমি জানি যে 2020 সালে বিজেপিতে জয়েন করার আগে শুভেন্দু অধিকারী কিন্তু এই টাকা তোলার কাজগুলো করছিলেন, এবং আপনাদের সকলেরই মনে আছেন উপেন বিশ্বাসও কিন্তু স্বীকার করে নিয়েছিলেন যে 2011 থেকে 2016 যখন তিনি বাগদা বিধানসভার এমএলএ এবং মন্ত্রী ছিলেন, তখন সেই সময় সেখানে চন্দন মন্ডল বলে সদ রঞ্জন উনি ভিডিও প্রকাশে এনে চেষ্টা করে টাকা তোলা হচ্ছিল চাকরি দেওয়ার জন্য। অতএব এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক, মমতা ব্যানার্জি কিছুতেই চাইবে না যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে। যদি সেটা হয় তাহলে জনগণের চাপেই সম্ভব, কিন্তু মমতা ব্যানার্জি সদিচ্ছায় কোনোদিন সম্ভব না। বেশ, অন্তিম ছিল আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 6:57 এই সত্যি যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, দেখুন, ব্যক্তিগত দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এসব অনেক শোনা গিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি এই প্ল্যান A, B, C এর মাঝে কি আটকে রেখেছেন, কি এমন সাসপেন্স রয়েছে এখানে, কি রহস্য উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে রয়েছে সমস্ত শিক্ষিত সমাজ। আর ঠিক সেখানে বলতে কোনো অসুবিধে নেই, অন্তত চাকরিটা ফিরিয়ে দিন। যোগ্য শিক্ষক যারা রয়েছেন, যারা পথে বসে রয়েছেন আজ, তাদের আজ পথে বসে থাকলেও তাদের মূল স্থান পথ নয়, বিদ্যালয়। শিক্ষা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সব ভঙ্গুর হয়ে পড়বে যদি যোগ্য শিক্ষকরা সঠিক স্থানটা না পান আর অযোগ্যরা তাদের বাড়িতে না ফিরে যেতে পারে। শিক্ষা, রাজনীতি দুটো একেবারেই বিপরীত মেরুর, ভিন্ন মেরুর। সে জায়গায় দুটোই যদি তালগোল পাকিয়ে যায়, চাল কাকড় যদি আলাদা করা না যায়, তাহলে পরবর্তী ভবিষ্যৎ সত্যি অত্যন্ত অন্ধকার। কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। আর এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখতে হবে ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।